হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমাদেরকে মজা দেওয়ার জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি শোনা মাত্রই তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বসে যাবে। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে হাতের কাজ করা শুরু করি। বৃষ্টি এখনো থামেনি। রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি পুরো আকাশ যেন চোখের জল ছেড়ে দিয়েছে। আমি আর মামি আস্তে করে ছাদে উঠলাম। চারপাশ অন্ধকার, শুধু মাটিতে ছিটকে পড়া পানির ছাটায় ছাদটা যেন জ্বলজ্বল করছে। মামি গায়ে চাদর জড়িয়েছে, কিন্তু বৃষ্টির ছোঁয়ায় তাও ভিজে যাচ্ছে। আমি বললাম, মামি ঠান্ডা লাগবে না তো? আরে বৃষ্টিতে একদিন ভিজলে কিছু হয় না। তোর মতো আমিও পাগল একটু। এই বলে মামি চোখ বন্ধ করে ছড়িয়ে দাঁড়ালো বৃষ্টির নিচে। চুল থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে, মুখের কোণে এক ফোঁটা পানি যেন মুক্তোর মতো ঝিকিমিকি করছে। আমার চোখ আটকে গেল। আমি যেন স্তব্ধ হয়ে গেলাম কিছুক্ষণ। হঠাৎ মামি বলল, কি হলো আরিয়ান? এমন করে তাকিয়ে আছো কেন? না, কিছু না। তুমি অনেক সুন্দর লাগছো এই বৃষ্টির মধ্যে। মামি হেসে বলল, আরে না, এই বৃষ্টিতে তো সব চেহারা ধুয়ে যাচ্ছে। না মামি, বৃষ্টি আসলেই আসল সৌন্দর্যটাই বের করে আনে। আমরা দুইজন ছাদে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর মামি হঠাৎ কাঁপতে শুরু করল। আরিয়ান, ঠান্ডা লাগছে, চল নিচে যাই। আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ চলো। নিচে এসে মামি তো সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আমিও নিজের রুমে এসে গায়ে তোয়ালে দিয়ে মুছতে লাগলাম। কিছুক্ষণ পর মামি রান্নাঘরে গরম দুধ নিয়ে এলো। এই নাও, খাও, ঠান্ডা লেগে যাবে না যেন। আমি কাপটা হাতে নিয়ে বললাম, তোমার জন্যও আনোনি? না, আমি পরে খেয়ে নেব। আমি এক ঢোক দুধ খেয়ে বললাম, মামি তোমাকে খুব আপন মনে হয়। আমিও তো তোকে আমার পরিবারের একজন মনে করি। কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎ নানুর কাশির শব্দে আমরা দুজনই চমকে উঠলাম। মামি ফিসফিস করে বলল, যাও এখন ঘুমাও, কাল সকালে কথা হবে। আমি ঘরে চলে এলাম, কিন্তু মনটা অস্থির হয়ে আছে। জানি না কেন, এই বৃষ্টি ভেজা রাতটা যেন কিছু একটা বদলে দিয়েছে। আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই। বাবা কোথা থেকে কিভাবে আনবে জানি না। একে আমার চাই মানে চাই। আরুষ দায়সরা ভঙ্গিতে রুহুল শেখের দিকে ছবি ছুঁড়ে দিতে দিতে কথাগুলো বলল। রুহুল শেখ সকালের খবরের কাগজ পড়ছিলেন। আচমকা ছেলের অন্যায় প্রস্তাবে উনার ভ্রু কুঁচকে আসে। থমথমে চাহানিতে ছেলের দিকে তাকিয়ে থেকেও তার মাঝে কোনরূপ প্রতিক্রিয়া না দেখতে পেয়ে আশাতীত হতাশ হন তিনি। আস্কারা দিতে দিতে যে ছেলে তার উচ্ছন্নে গেছে তা আর বুঝতে বাকি নেই। রুহুল শেখ চোখমুখ গম্ভীর করে তপ্ত চাহানিতে ছেলের পানে তাকিয়ে থাকল। ইচ্ছে করছে ঠাড়িয়ে বেয়ারা ছেলেকে সোজা করে ফেলতে, যা এতকাল করতে চেয়েও পারেননি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরুষ। আমায় কি মনে করো বেয়াদব? তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমি একটা মেয়েকে অপহরণ করে আনব? ধমকের সুরে, দরকার হলে করবে। দেখো বাবা, মেয়েটাকে আমার দরকার, আজ রাতেই দরকার। কিরকম দরকার আই হোপ এক্সপ্লেইন করতে হবে না গিয়ে? চোখমুখ গম্ভীর করে রুহুল শেখ বললেন, কখনো না। তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোনো মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। নাইট ক্লাবে নিশ্চয় বাজে মেয়েছেলের অভাব পড়েনি। তুমি তাদের নিয়েই জীবন ধ্বংস করে বেড়াও। কিচ্ছু বলছি না বলে ভেবো না এই মেয়ের জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো আরুষ। মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হচ্ছে। তুমি কোনো শালীন মেয়ের নখের যোগ্য নও। গমগমে সুরে আরুষ বাঁকা হেসে রুহুল শেখের চোখে চোখ রাখল। নির্লিপ্ত কণ্ঠে বলল, প্রস্টিটিউটদের নষ্টপল্লীতেই মানায় বাবা, আরুষের জীবনে নয়। এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই। ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি? হঠাৎ বিয়ের ভূত চাপল কিভাবে তোমার মাথায়? পাগলটাগল হলে নাকি? অতিশয় অবাক কণ্ঠে, আমার বয়স কত হিসেব রেখেছ? নাও 28। বিয়ে এখন না করলে কবে করব? শুধু বিয়ে নয়, ভাবছি আজ বিয়ে করে আজই বাসর সারব। হঠাৎ বুঝতে পারলাম তোমাকে দাদু হওয়ার সুযোগ না করে দেওয়ায় তোমার আত্মার অভিশাপে দিন দিন ভস্ম হয়ে যাচ্ছি। আমি শান্তিপ্রিয় মানুষ। তোমার বদদোয়া নিয়ে অযথা অশান্তি পোহাবো কোন দুঃখে? তাই বিয়ে করা জরুরি।
ছেলের মুখে অসভ্যের মতো কথা শুনে রুহুল শেখের চোখ বড় বড় হয়ে আসে। এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তার ছেলের কি এত নির্লজ্জ হওয়া সাজে? বাবা হই তোমার। আমার সামনে যাতা বলবে না স্ক্রাউন্ডেল। আহা, তুমি চটে যাচ্ছ কেন? তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসর করোইনি। তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কিভাবে? আকাশ থেকে টুস করে পড়ে? রুহুল শেখের কান বেজে উঠল তৎক্ষণাৎ। নিজের আপন ছেলের মুখে এহেন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। কোন কুক্ষণে বেয়ারাটা জন্মেছিল কি জানি। তুমি আমার ছেলে হতে পারো না। কার ছেলে তুমি? হাসপাতালে নিশ্চয় কেউ বদলে দিয়েছিল। আমার রক্ত তোমার মতো নির্লজ্জের শরীরে থাকতেই পারে না। কালই ডিএনএ টেস্ট করে আমি এর বিহিত করতে চাই। থমথমে মুখে। আরুষের এতেও কোনো ভাবাবেগ নেই। সে ড্যাম কেয়ার ভাব নিয়ে এলিয়ে কুটিল হাসছে। দেখে মনে হচ্ছে রুহুল শেখ তাকে পাশে বসিয়ে ভীষণ মজার কোনো জোকস শোনাচ্ছে। ডিএনএ টেস্ট করে দেখতেই পারো, আমারও কিন্তু মনে হয় না আমি তোমার ছেলে। তোমার বুয়ের যা চরিত্র, অন্যের বীজ তোমার চারা বলে রোপণ করে দেয়নি তার কি গ্যারান্টি? তাচ্ছিলের সুরে রুহুল শেখ দমে গেলেন। এর সাথে কথা বলা মানেই নিজের মানসম্মান ধ্বংস। আপন ছেলে বাপের ইজ্জত নিয়ে এভাবে টানাহেচড়া করবে, তার এতই অর্ধপতনের দিন আসলো। হাহ, নিজের প্রতি বড্ড ক্ষোভ হচ্ছে রুহুল শেখের। এত জনম কেবলি ভালোবাসা দিয়ে এসেছে, যার দরুন খুব অগোচরে ছেলেটা কবে যেন একটু বেশিই নষ্ট হয়ে গিয়েছে। ভদ্র সমাজে এই ছেলেকে সন্তানের পরিচয় দিতে তার আত্মসম্মানে লাগে। ভেবেছিল একা হাতে আরুষকে মানুষের মতো মানুষ তৈরি করবে। কিন্তু কে জানত মানুষ নয়, ছেলেটা জানোয়ার তৈরি হবে। লম্বা শ্বাস টেনে রুহুল শেখ ছেলের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন। রাগ নিয়ন্ত্রণে এনে খুব শান্ত গলায় নরম ভন্তে বললেন, বিয়ে ছেলেখেলা করার জিনিস নয় আরুষ, বিয়ে একটা পবিত্র বন্ধন। দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মেলবন্ধনের সম্পর্ক। এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শিখো। কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না গি। আমি তাস খেলব না, ক্রিকেট সেটা আমার উপরই ছেড়ে দাও বাবা, তুমি শুধু দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো। জীবনটাকে কি ফাজলামো পেয়েছ? তোমার মতো ছেলেকে জেনে বুঝে কে বিয়ে করবে? কোনো বাবা এমন অপদার্থের হাতে মেয়ে দেয়?